অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিজের দুলাভাইকে বিয়ে করতে হয়েছে নবীনকে, যে বিয়েটা এড়াতে সে সব ছেড়ে ছুটে গিয়েছিল নিজের 5 বছরের ভালোবাসার মানুষটির কাছে। সেই মানুষটি আজ তাকেই ফিরিয়ে দিল। নবীনের বড় বোন অবিন আর নেই। বিশিষ্ট ব্যবসায়ী দিলব্য তালুকদার এখন একা একা। অবিনের সেই ছোট শিশুটিও তার পরিবারের সবাই চায় নবীন যেন দিলবাকে বিয়ে করে বোনের সন্তানকে নিজের সন্তানের মতো আগলে রাখে। কিন্তু নবীন ভালোবেসেছিল অসীমকে। 5 বছরের দীর্ঘ প্রতীক্ষা, তিলে তিলে করে জমানো ভালোবাসা আর নিজের সবটুকু উজাড় করে দেওয়া, সব কিছুর পরিণতি আজ এমন এক অন্ধকার গলিতে গিয়ে ঠেকবে তা নবীন স্বপ্নেও ভাবেনি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে তাকিয়ে নবীনের আজ বড় অচেনা লাগছে। অসীম, যার জন্য সে আজ নিজের ঘর ছেড়েছে, যার পড়াশোনা আর হাত খরচের জন্য নিজের টিউশনির টাকাগুলো হাসি মুখে তুলে দিয়েছে, সেই অসীম আজ পাথরের মতো শীতল। নবীন ধারা গলায় শেষবারের মতো আকুতি জানালো, দেখো অসীম, আমি তো কেবল তোমারই হতে চাচ্ছিলাম। আজ যখন দুলাভাইয়ের সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তখন সব ছেড়ে তোমার কাছে ছুটে এলাম। এখন তো তোমার চাকরি হয়েছে, সচ্ছলতা এসেছে, তবে কেন আজ পিছিয়ে যাচ্ছ? অসীম নিরপত্য, তার চোখের নবনীর জন্য কোনো মায়া নেই, বরং এক ধরনের বিজাতীয় বিরক্তি। তাচ্ছিল্য সুরে বলল, দেখো নবীন, আবেগ দিয়ে পৃথিবী চলে না। মা তোমাকে কিছুতেই মেনে নেবে না। আর চাকরির কথা তুলছো, ওটা আমি আমার যোগ্যতায় পেয়েছি। বলো তো, দ্বিধা নেই, কিন্তু সত্যিটা হলো তোমার সাথে এখন আর আমাকে মানায় না। কথাটা শোনা মাত্রই নবীনের পায়ের নিচের মাটি যেন সরে গেল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যাচ্ছে। যেই মানুষটার জন্য সে শত শত ভালো সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে, নিজের বোনের শূন্য স্থানে বসার প্রস্তাব নাকচ করেছে, সেই মানুষটি আজ অভিজাতের দোহাই দিয়েছে। 5 বছরের আত্মত্যাগ কি তবে কেবল একটা যোগ্যতার গল্প ছিল? চোখের জল বাধা মানল না, তবে সেই জলের সাথে মিশে থাকলো এক তীব্র ঘৃণা। নবীন আর নিজেকে সামলাতে পারল না, সাপটে এক থাপ্পড় বসিয়ে দিল অসীমের গালে। দাঁতে দাঁত চেপে বলল, বেঈমান! ছি অসীম, আজ নিজের ওপর লজ্জা হচ্ছে যে আমি তোমার মতো একটা মরুদ গুণ্ডহীন মানুষকে ভালোবেসেছিলাম। আমার পাত্রে ভালোবাসার যোগ্য তুমি কোনো দিনও ছিলে না। ঠিক আজ তোমার যোগ্য কাউকে বেছে নাও তুমি। আজকে আমার সাথে তুমি যেটা করলে তার জন্য ভীষণ আফসোস করবে তুমি, ভীষণ আফসোস করবে। অসীমকে ফেলে রেখে নবীন যখন বাড়িতে পথে পা বাড়ালো, তখন তার হৃদয়ে কেবল বোনের সেই ছোট শিশুটির মুখটা ভাসছে, যে মৃত্যু তার দায়ভার এড়াতে সে পালিয়েছিল। আজ সেই দায়ের জন্য তার জীবনের একমাত্র দ্রুত তারা হয়ে দাঁড়িয়েছে। নিজের দুলাভাই দিব্যা তালুকদারের সাথে বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়াটা এখন আবার কেবল সামাজিক চুপ নয়, বরং এক বিশ্বাসঘাতর মুখে চেপে চাপটা ঘটত করার জেদ। দিব্যা তালুকদার ধন সম্পদের কোনো অন্ত নেই। শহরের প্রথম সারির ব্যবসায়ীদের একজন সে, কিন্তু প্রশ্নোত্তর এই জলুস নবীনকে কোনোদিনও টানেনি। উল্টো মানুষটাকে
দেখলেই নবীনের ভেতরটা ততে হয়ে উঠত। তার বিরক্তর মূল্য ছিল দিব্যার গায়ের রং। বিয়ের আসরে যেই দিন প্রথমবার দিব্যাকে দেখেছিল নবীনী, সেই দিনই তার বাবাকে সোজা সাপটা বলে দিয়েছিল, এমন একটা কালো লোকের সাথে আমার চাঁদের মতো সুন্দরী আপুর বিয়ে কিছুতেই হতে পারে না। অবিন ছিল সত্যি অপরূপা, যেন সততার শুভ্র মেঘের মতো তার গায়ের রং। সেই দিন নবনীর কথা শুনে তার বড় ফুপু ধমক দিয়ে বলেছিলেন, তুই ছোট মানুষ, এসব কি বলছিস? সোনার আংটি বাঁকা হয়েও তার দাম কমে না। ছেলের মস্ত বড়লোক, তার বাবাও নামকরা ব্যবসায়ী, হাজার খুঁজলেও তোদের এই করে ঘরে এমন রাজপুত্র আর আসতো না। ফুপুর সেই কথাগুলো নবনীর গায়ে আগুনের দ্বিধারে দিয়েছিল। অভিমানে সে সেই দিন বাড়ি ছেড়ে মামার বাড়ি চলে গিয়েছিল। এমনকি অবনীর বউ ভাতও পা রাখেনি। অবনী যখন বাপের বাড়ি আসতো, নবনী সবসময় নিজেকে লুকিয়ে রাখতো। দিব্যা তালুকদার লোকটাকে সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না, অথচ লোককে বলতে অবনী রাজ সুখে আছে। শ্বশুরবাড়ির লোক তাকে মাথায় করে রাখে, দিব্যা তাকে আগলে রাখে চোখের মনি করে। দিব্যা নিজেই পছন্দ করে বিয়ে করেছিল অবনীকে, কিন্তু নিয়তি সব সীমাকারণ পাল্টে দিয়ে এক নিমিষে আজ সেই অপছন্দর মানুষটির সাথেই নবনীর জীবনের সুতো বাঁধা হতে চলেছে। চারপাশের গঞ্জনের মাঝে হঠাৎ তার কানে ভেসে এলো কাজী সাহেবের গভীর কণ্ঠ, মা বলো কবুল। বুকের ভেতরটা হাহাকার করে উঠল নবীনের। অসীমের দেওয়া সেই বিষাক্ত আঘাত আর 5 বছরের ভালোবাসার অপমৃত্যু তাকে পাথর করে দিয়েছে। চারদিকের মানুষ তারা দিয়েছে। অবশেষে নিজের অবাধ্য নিয়তিকে মেনে নিয়ে কাঁপা কাঁপা ঠোঁটে নবনী উচ্চতার করল বকু কবুল। ছোটোখাটো ঘোয়া আয়োজনেই সম্বন্ধ হলো। বিয়ের আনুষ্ঠানিকতা আনন্দহীন এক যান্ত্রিক বিয়ে। একটু পরেই বিদায়ের পালা। নবনী যখন নিজের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস আর চোখের জল আড়াল করার অপস্থারও চেষ্টা করছিল, ঠিক তখনই তার শাশুড়ি আলেখ্যা বেগম 4 বছরের ছোট দিয়াকে কোলে নিয়ে নবনীর সামনে এসে দাঁড়ালো। কালো রঙের একটা ছোট ফ্রক পরেছে দিয়া, মাথার দুপাশে দুটো ঝুঁটি। কি ভীষণ মিষ্টি আর আদরে লাগছে মেয়েটাকে। অবিকাল তার মা অবনীর প্রতি ছবি, গায়ের রংটাও পেয়েছে মায়ের মতোই দুধে আলতা। দিয়ার সাথে নবনীর সাক্ষাৎটা খুব একটা নয়। ছোটবেলা থেকেই নবনী মামার বাড়িতে বড় হয়েছে, আর অবনী বিয়ের পর সংসার আর দিব্যার ব্যস্ততার কারণে বাপের বাড়ি আসার তেমন সুযোগ পায়নি। আলেখ্যা বেগম দিয়াকে কোলে থেকে নামিয়ে দিয়ে নরম স্বরে বললেন, আজ থেকে ওটাই তোমার আম্মু। যাও মা। আম্মুকে হ্যালো বলল ছোট দিয়া। বড় বড় চোখ টিপ টিপ করে তাকালো। তার শিশুতম মনে একটা যেন এক মস্ত বড় বিস্ময়। সে ধীর পায়ে এগিয়ে এসে তার ছোট কোমল হাতটা নবনীর গায়ে রাখল। সেই স্পর্শে যেন নবনীর বাধা ভাঙা কান্না বেরিয়ে এলো। কয়েক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল তার গালে।
দিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি আমার মাম্মা, কাঁদছো কেন তুমি? তোমাকে কি কেউ বকেছে? নবীন কোনো কথা না বলতে পারলো না, শুধু মাথা নেড়ে বোঝালো কেউ কেউ তাকে বকেনি। আদর করে মেয়েটার গালে চুমু খেতে যাবে ঠিক তখনই অনাকাবিক্ষুকভাবে কেউ দিয়াকে চট করে কোলে তুলে নিল। চরমকে তাকিয়ে নবনীকে দেখল দিব্যা তালুকদার। দিব্যার মুখের রায় গভীর। সেই ব্যক্তিগতর সামনে নবনী যেন কুঠুরে গেল। দিব্যা গভীর কণ্ঠে বলল, আমাদের দেরি হচ্ছে আম্মু, সব ঝামেলা ঝটপট শেষ করো, চলে এসো। আমি দিয়াকে নিয়ে গাড়িতে যাচ্ছি। এক মুহূর্ত অপেক্ষা করলো না দিবা। দিয়াকে নিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। নবনী বিস্ময়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার যাওয়ার পথের দিকে। লোকটার রুক্ষতা যেন ঘরের বাতাসকে ভারী করে দিল। অলক্ষ্যা বেগম পরিস্থিতি সামলে দিতে জোর করে একটু হেসে বললেন, তাড়াতাড়ি চলো মা, আমাদের পৌঁছাতে অনেক সময় লাগবে। নবনী বসার ঘরে বসে তার বুকের ভেতরটা অপমানে আর অনিস্তয় টিপ টিপ করছে। চারপাশের রাজনিগন্ধার তীব্র সুবাস তার কাছে বিষাক্ত মনে হচ্ছে, যেন মানুষটাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে আজ তার ঘরে সে নববধূ সেজে বসে আছে। অসীমের দেওয়া ক্ষতটা এখনো টকটকা, সব মিলিয়ে নবনী এক পাথর হয়ে বসে রইল। দিয়াকে অলক্ষ্যা নিজের সাথে নিয়ে গেছে। মেয়েটা অবশেষে আস্তে আস্তে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল। দরজা খোলার শব্দ নবনী আপুষ্ট হয়ে গেল। দিবা ঘরে ঢুকছে। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে নবনীর ঠিক সামনে দাঁড়ালো। নবনী মাথা নিচু করে রইল, কিন্তু তার সমস্ত শরীর কাঁপছে। সে ভেবেছিল দিবা হয়তো তার সাথে রুখে মেজাজটাই দেখাবে, কিংবা জেদ করে কোনো অধিকার ফেলাতে চাইবে। কিন্তু তাকে অবাক করে দিল দিব্যা খুব শান্ত এবং মেলায়েম গলায় বলল, দেখো নবনী, তখনকার ব্যবহারের জন্য আমি সরি। আমি জানি আজ তোমার মনের ওপর দিয়ে কী ঝড় বয়ে যাচ্ছে। তুমি হয়তো এই পরিস্থিতি তার জন্য একেবারেই প্রস্তুত ছিলে না, আমিও ছিলাম না। অবনীর মুখে তোমার কথা অনেক শুনেছি, কিছুটা আন্দাজও করতে পারি তুমি আমাকে ঠিক পছন্দ করো না। তবে বিশ্বাস করো, দিয়ার মুখের দিকে তাকিয়ে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। এই বিয়ের কিছুই না, এর বাহিরে কিছুই না। দিব্যার গলার স্বর এতটাই ভদ্র এবং মার্জিত যেন নবনী কিছুটা আপদস্থ হয়ে মাথা তুলে তাকালো। দিব্যা তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তুমি অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে খেয়ে নাও, নিজের ঘরে মনে করে নিশ্চিন্তে ঘুমাও, তোমাকে কেউ বিরক্ত করবে না। নবনীর মনে হলো লোকটা যতটা কুৎসিত সে ভেবেছিল, তার ব্যবহারটাও ঠিক ততটাই সুন্দর। কিন্তু এই মুগ্ধতা স্থায়ী হলো না, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। নবনীকে কিছু বলার সুযোগ না দিয়েই দিব্যা ঘর থেকে বেরিয়ে গেল। রাতের অনেকটা প্রহার নবনী একাই প্রতীক্ষা করল, কিন্তু দিব্যা আর ফেরেনি। শূন্য ঘরটায় বসে পুরো
বিষয়টাই তার কাছে কোনো স্বপ্নর মতো মনে হতে লাগলো। বুকের গহীনে জমে থাকা পুরনো ক্ষতগুলোই যেন নতুন করে চারা দিয়ে উঠল। অসীমের সেই বেইমানি আর বর্তমানে এই অনিশ্চিতায় নিজেকে আর সামলে রাখতে পারল না সে। বালিশে মুখ গুজে প্রাণ ভরে কাঁদল, চোখের নোনা জল হৃদয় ভরে কিছুটা লাঘব হলেও মনের ভেতরে জমা থেকে মেঘ কাটল না। কাঁদতে কাঁদতে কখন যে ক্লান্ত দুচোখটায় ঘুম জড়িয়েছিল সে টেরই পায়নি। যখন ঘুম ভাঙল ধরফরিয়ে উঠে বসল নবনী। জানালার পর্দা সরিয়ে দেখল বাইরে রোদের তেজ বেশ কড়া। ফোনটা হাতে নিয়ে সময় দেখা মাত্রই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ওর। সকাল 8টায়, পায়ে তাললিশ, লজ্জায় আর চেষ্টায় নবনীর কুঁকড়ে গেল। নতুন বাড়িতে প্রথম সকালেই এতটা দেরি করে ফেলাটা যেন এক মস্ত বড় অপরাধ। অথচ অবাক করার বিষয় হলো বাড়ির কেউ তাকে একেবারেও জন্যেও ডাকল না। একরাশ অস্থিরত্ব নিয়ে দ্রুত ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো সে। বাড়িটা তো নয় যেন প্রাসাদ, প্রস্তর ড্রয়িং রুমের দামি আবশ আর অভিজাত্যের ছোঁয়া। নবনীকে সিঁড়ি দিয়ে নামতে দেখে আলক্ষ্যা হাস্যলজ্জ মুখে গিয়ে বললেন, উঠে গেছো মা, এসো নাস্তা করো। রান্নাঘরে আলক্ষ্যার সাথে একজন মধ্যবয়স্ক মহিলা কাজে হাত লাগিয়েছেন। ডাইনিং টেবিলে বসে দিব্যার ছোট ভাই কালবার আর বোন কথা নাস্তা করছে। তারে কি করেছেন দিব্যার ছোট চাচি মারহা আর তার ছেলের বউ মৌনিতা। সবাইকে একসাথে দেখে নবনীর সংকোচ আরো বেড়ে গেল। বাড়ির বড় বউ হয়ে এত দেরি করে সবার সামনে আসাটা তার কাছে ভীষণ লজ্জার মনে হতে লাগলো। নবনীর মুখের সেই অস্থিরত্ব মৌনিতার নজরে এলো না। সে দ্রুত পা ফেলে নবনীর কাছে এগিয়ে এলো এবং ঠোঁটের কোণে মিষ্টি এক টুকরোর হাসি ঝুলিয়ে বলল, সে নবনী আত্মসংশেষ করেছে হলেও বয়সে তা নিশ্চয়ই ছোট হবে। তোমাকে নেমে ধরা ডাকলে কি মাইন্ড করবে? নবনী বিষণ্ণতার মাঝেও একটু মৃদু হাসার চেষ্টা করলো, মাথা নেড়ে জানালো যে সে কিছু মনে করবে না। তারপর বেশ কুঠিরিত স্বরে বলল, আসলে সরি, আমার উঠতে একটু বেশ দেরি হয়ে গেল। আলক্ষ্যা কিচেন থেকে বেরিয়ে এসে নবনীর মাথায় হাত বুলিয়ে দিলেন। অভ্যাস দিয়ে বললেন, আমি ইচ্ছা করেই তোমাকে ডাক দিইনি মা। কাল অতটা পথ জার্নি করে এসেছো, ক্লান্তি থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে একদম ভেবো না। এখন চট জলদি নাস্তা করে নাও, তারপর কিছু নিয়ম কানুন আছে সেগুলো সারতে হবে। মৌনিতা নবনীকে হাত ধরে নিয়ে ড্রয়িং রুমে টেবিলে চেয়ারে বসালো। বাড়ির সবার সাথে পুনরায় পরিচয় করিয়ে দিল। নবনী খেয়াল করল মানুষগুলোর ভিড়ে দুটি মুখ অনুপস্থিত, দিব্যা আর ছোট দিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ নীরব থেকে নবনী জড়তা কাটিয়ে জিজ্ঞাসা করল, আন্টি দিয়া কোথায়? মাঝহা উত্তর দিলেন, দিয়াকে তো দিব্যা স্কুলে নিয়ে গেছে। ও প্রতিটি দিন অফিসে যাওয়ার পথে দিয়াকে নামিয়ে দিয়ে যায়। আর বাড়ির বাকি পুরুষরা, মানে তোমার চাচা শ্বশুর আর আমার ছেলে কাব্বাবু, অনেক আগেই বেরিয়ে গেছে।
এই বাড়িতে মোটামুটি আটটা আটটার মধ্যে সবাই কর্মসংস্থার উদ্দেশ্য বেরিয়ে পড়ে। দিব্যার কথা শুনে নবনীর মনের কোণে একটি প্রশ্ন উঁকি দিল। কাল রাতে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর কোথায় ছিলে দিব্যা? আর কোনো বা গিয়েছিলে? নবনী আর কথা বাড়ালো না, চুপচাপ নাস্তা শেষ করলো। এরপরই শুরু হলো পরিবর্তী নিয়ম। মেজহা আর আলক্ষ্যা তাকে রান্নাঘরের দিকে নিয়ে গেলেন। মেজহা বুঝিয়ে বললেন, আমাদের বাড়ি একটা পুরনো নিয়ম আছে, নতুন বউ প্রথমে সকালে সবার জন্য কিছু না কিছু রান্না করে। তবে নিয়ম হচ্ছে এই কাজ বাড়ির কেউ তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, নিজের হাতেই সবটা। নবনী স্থির স্বাভাবিকভাবে মাথা নাড়ালো। মনে মনে কিছুটা নার্ভাস লাগলেও সে জানে যে রান্না সম্পূর্ণ তার ভালোর জ্ঞানেই আছে। তবে এত বড় পরিবার আর নতুন সদস্যর সাথে মানিয়ে নেওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। মেজহা বেগম এই ফাঁকে নীলুর সাথে নবনীর পরিচয় করিয়ে দিলেন। নীলু এই বাড়ির বহু পুরনো বিশিষ্ট কাজের লোক। তার স্বামীও এই বাড়ির পুরনো ড্রাইভার। রান্নাঘরে নবনীকে একা রেখে বাকি সবাই বেরিয়ে গেল। সুবিশাল আধুনিক রান্নাঘরটায় নবনী যখন একা দাঁড়িয়ে, তখন তার মাথার ভেতর শত চিন্তার আগোনা। সে কি রান্না করবে? ঠিক তখনই মিলু বিনীত ঘরে জিজ্ঞাসা করলো, কোনো কিছু কি কাটাকুটি করা লাগবে ভাবি? লাগলে বলেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আপনি কি রান্না করবেন কিছু ভেবেছেন? নবনী জানালা দিয়ে বাইরে উজ্জ্বল রোদের দিকে তাকালো। তার মনের ভেতর তখন চিন্তার ঝড়। কি রান্না করলে সবার মন রক্ষা হবে, আবার নিজের সম্মানও বজায় থাকলে তো নিজেই সে বেশ দোটানায় পড়ে গেল। অবশেষে সে ভাবলো ভুনা খিচুড়িটাই হবে সবথেকে নিরাপদ আর দ্রুততার সিদ্ধান্ত। সবজি আর মশলাপাতি দিয়ে একবার চড়িয়ে দিতে পারলে স্বাদের দিক থেকে একটা বিমোমায় পড়তে হবে না। সে মিলুকে বেশ কিছু সবজি কাটতে দিতে বলল। মিলু সবজি কাটতে বসলেই একগলা হেসে বেশ রসিয়ে রসিয়ে পুরনো গল্প জুটিয়ে দিল। দাঁত বের করে সব সে বলল, জানো ভাবি, সবার যখন মৌনিতা ভাবির বিয়ে হলো তখনও আমি এই রান্নাঘরে ছিলাম। ভাবি তো মানুষত্ব, বড়লোক বাপের আদরের আর একমাত্র মেয়ে। হাঁড়ি পাতিল কোনো দিক ধরেনি। শেষমেশে কি রান্না পেরে নুডলস রান্না করে বসলো। বাড়ির সবার মুখের দেখের মতো হয়েছিল সেই দিন বলেই মিলু খিলখিলি করে হাসতে লাগলো। কিন্তু নবনীর মনের এই হাসির কোনো দোলা দিল না, বরং সব কিছুটা বিরক্ত হলো। একে তো নিজের এলোমেলো জীবন নিয়ে সে অস্থির, তার পরে নতুন পরিবেশ, চাপ, এসবের মাঝে মিলুর এই ফালতু রং তামসা আর একদমই ভালো লাগছিল না। সে একটু গভীর হতেই নিজের কাজে মন দিল। সবজি ধোয়া, চাল ডাল মাপার এই ব্যস্ততার ফাঁকে নবীনী যেন মুহূর্তের জন্যই ভুলে গেল গত রাতের ঘটনা। সব মশলা কষানো পর যখন খিচুড়ির সুঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো, তখন নবনী এক মুহূর্তের জন্য আনমনা হয়ে গেল। সে ভাবলো যেন মানুষটার জন্য সে তার সবটুকু উজাড় করে দিয়ে চেয়েছিল, সে আজ অনেক দূরে। আর যাকে সে কোনো না কোনোভাবে এক প্রকার ঘৃণা করতে, আজ তার ঘরের মানুষের জন্য
রাধাতেই সে ব্যস্ত। নিয়তি বোধহয় একেই বলে। সিঁড়ি বয়ে হন্তদন্ত হয়ে নিচে নামলো আলক্ষ্যা বেগম। তার এক হাত ধরা মুঠোফোন। কারোর সাথে কথা বলতে বলতে তিনি একটাই বিচলিত, আর যেন আশেপাশের কোনো দিকে তার খেয়াল নেই। রান্নাঘর থেকে অবনী উপুস দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল মৌমিতা। সে শাশুড়ির এমন অস্বস্ত দেখে তড়িঘড়ি উঠে সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? চাচি আম্মা, আপনাকে এমন দেখাচ্ছে কেন? কার ফোন এসেছিল? নবনীয় হাতের কাজ ফেলে ধীর পায়ে ড্রয়িং রুমের কোণে এসে দাঁড়ালো। আলক্ষ্যা বেগম একেবারে নবনের দিকে তাকিয়ে নিয়ে ধারা গলায় বলল, দিয়ার স্কুলের টিচার ফোন করেছিলেন। স্কুলে দিয়া নাকি কার সাথে মারামারি করেছে। ম্যাডাম বললেন ছুটি হওয়ার আগে উনি দিয়ার মায়ের সাথে দেখা করতে চান। আমি দিব্যাকে অনেকবার কল করার চেষ্টা করলাম, কিন্তু ও মিনিটে আছে বললে ফোন ধরছে না। মৌমিতা অবাক হয়ে বলল, কিন্তু দিয়ার যে মা নেই সেটা তো স্কুলের সবাই জানে। এখন ওর মা কোত্থেকে আসবে? আলক্ষ্যা বেগম অস্থির হয়ে বললেন, আমি আশায় তো জানি না বাপু, তবে শুনলাম দিয়া হাতে চোট পেয়েছে। ও খুব কাঁদছে দাঁড়িয়ে। আমি আরেকবার দিব্যাকে ট্রাই করি। নবনী বলে উঠল, এক মিনিট আন্টি, ওনাকে আর কল করার দরকার নেই। আপনি আমাকে দিয়ার স্কুলের ঠিকানা বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আলক্ষ্যা বেগম কিছুটা দ্বিধায় পড়লেন। নবনী এই বাড়ির নতুন বউ, একা একা পাঠানোটা কি ঠিক হবে? তবে পরক্ষণেই ভাবল, দিয়ার জন্য নবনীর এই টানটা তো ভালো লক্ষণ। তিনি সায় দিয়ে বললেন, ঠিকানা নিতেও হবে না, তুমি আমাদের গাড়িতে করে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে পৌঁছে দিতে। নবনী চুচুক মাথা নাড়ালো। আলক্ষ্যা যাওয়ার আগে আবার মনে করিয়ে দিলেন, যার পথে একবার দিব্যাকে কল দিয়ে টিচার ওর সাথেও কথা বলতে চাচ্ছে না। ও দেখেছি ওকে পাওয়া যায় কি না। নবনী দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। এক অদ্ভুত ব্যস্ততায় সে থমকে গেছে। যার ঘর করতে সে এই বাড়ি ছেড়েছে, যার সন্তানের দায়িত্ব নিতে আজ সে হন্তদন্ত হয়ে ছুটেছে, সেই মানুষটি ফোনে নম্বরটাই তার কাছে নেই। নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে সে বেশ কঠোর সাথে বলে ফেলল, ওনার নাম্বারটা তো আমার কাছে নেই। আলক্ষ্যা অবশ বিনা বাক্য নাম্বার দিয়েছিলেন। গাড়িতে বসে এবার কল করেও ও পাশ থেকে কোনো সাড়া মেলেনি। দিব্যা সম্ভবত তার বিজনেসে মিটিংয়ে এতটাই মগ্ন যে ফোনের অস্তিত্বই ভুলে গেছে। নবনী হতাশ হলো। বেশ স্কুলে পৌঁছে নবনী জানতে পারল সবটা। দিয়া তার সহপাঠীদের সাথে গল্প করছিল যে তখন তার কাছে ওর মা আছে, কিন্তু তারা সেই কথাকে হেসেই উড়িয়ে দিয়েছিল। তাদের বিরূপে আর অবিশ্বাস সহ্য করতে না পেরে দিয়া রক্ষা দাঁড়িয়েছিল, আর সেই হাতাহাতির এক পর্যায়ে মেঝেতে পড়ে গিয়ে তার ছোট হাতটা ছিলে গেছে। অফিস রুমে এক পাশে থমে মেরে বসে আছে দিয়া। লাল হয়ে আসা চোখ আর ফোলা মুখটা
বড্ড বিস্তারিত লাগছে। নবনী ধীর পায়ে তার কাছে এগিয়ে গেল, পাশে বসে আদুরে স্বরে বলল, দিয়া মাম্মা, আমাকে সোনা মনিটা বুঝিয়ে খুব ব্যথা পেয়েছে। উফ, তোমার তো খুব কষ্ট হচ্ছে সোনা, তাহলে ওষুধ লাগাচ্ছ না কেন? কই দেখি তো হাতটা। দিয়ে মুখ তুলল না, বুকের ওপর হাত দুটো আড়াআড়ি করে বেঁধেছে সে, মাথাটা নিচু করে রেখেছে গভীর স্বরে। নবনীর দিকে না তাকিয়ে বলল, আমি তোমার সাথে একদম কথা বলবো না। তুমি পচা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। সকালে আমি কত অপেক্ষা করলাম, কিন্তু তুমি আমায় স্কুলে দিতে এলে না। তোমার সাথে আমার বিচ্ছেদ, তুমি যাও এখান থেকে, পাপ্পাকে আসতে বলো। দিয়া বিচ্ছেদ বলতে চেয়েছিল, এটা সে প্রায় কথাই ব্যবহার করে। নবনী এর মানে সাই সাই না বুঝলেও, ধারণা করতে পারলেও শব্দটা যেন নবনীর বুকে তীরের ফলার মতো বিঁধল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এইটুকু একটা শিশু কতটা অভিমান জমিয়ে রেখেছে তা ভাবে নবনীর চোখে ভিজে এলো। সে দিয়ার মাথায় হাত রেখে বলল, খুব সরি সোনা। আম্মা আমার কল থেকে রাজ মাম্মা তোমাকে স্কুল নিয়ে আসবে, প্রমিস করছি। এখন লক্ষ্মী মেয়ে হয়ে একটু ওষুধটা লাগিয়ে দিতে দাও তো নেভার। আমি ও না। গভীর কণ্ঠস্বর শুনে দিয়া এবার মুখ তুলে তাকালো, কিন্তু পরেক্ষণই আবার অভিমান মুখ ফিরিয়ে নিল। দিব্যা এসে দাঁড়িয়েছে। নবনী ব্যস্তব্য শ্বাস নিল। দিব্যা মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে তার মন ভাঙার চেষ্টা করছে, কিন্তু নবনীর কাছে সেই মুহূর্তটা যেন অস্থিরত্ব হয়ে গেল। তার পায়ের নিচে মাটি কাঁপছে। দিব্যার পেছনে দাঁড়িয়ে কথা মানুষটার দেখে নবনীর সমস্ত শরীর হিম হয়ে এলো। অসীম সে এখনো কিভাবে অসীম অস্থিরতা। সে আবার বর্ষর সাথে কোনো জরুরি কাজের বেরিয়েছিল, কিন্তু নিজের বয়সের মেয়ে স্কুলে এসে তার বেগতন্য প্রেমিককে নবীনকে দেখবে, তা ছিল তার কল্পনায় নাতেও। দিব্যা এদিকে কোলে তুলে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তার রিক্তম দুই চোখ অস্থির হলো। অসীমের ওপর শান্ত কিন্তু ধারালো গলায় এসে বলল, অসীম, ইনি তোমার ম্যাডাম, মিস দিব্যা তালুকদার। কালকেই ওনার বিয়ে হয়েছে, আর আজকে সব হলে উনি এখানে। তুমি খুব ভালো করেই জানো আমি দিয়ার বাপের কতটা সচেতন। আর পুরো পৃথিবী একদিকে আর আমার মেয়ে একদিকে। স্কুল থেকে যখন বারবার কল আসছিল, তখন তোমার উচিত ছিল ফোনটা আমাকে দেওয়া, কিংবা অন্তত নিজের রিসিভ করা। অসীমের দিশাহারা বোধ করল। প্রবলেম এক অস্থিরত্বে বার এক শুকনো ঢোক গিলল। সে কাঁপা কাঁপা গলায় সুরে বলল, আই ম্যাম সরি স্যার। দিব্যা একবার নবনীর দিকে চাইল, তার দৃষ্টি এক দুর্দ্রুত গভীর্যয়ে নিজেকে সাহায্যত করে সে আবারও অসীমকে উদ্দেশ্য করে বলল, মনে রেখো দিয়া, আমার মেয়ে ও সমস্ত দায়ভার আমার আগে ও আমার দেখতাম, পরে আমি দেখব। আমার মেয়ে দায়িত্ব আমি অন্য কারো ওপর চাপাতে পারি না, তাই ভবিষ্যতে ওর কোলের বিষয়ে দায়িত্বটা আমি বরদাস্ত করব না। আসিমের
ভেতরটা জোরপুর খাড় হয়ে যাচ্ছিল। দিব্যার কথাগুলো আজ তীরের মতো তার গায়ে বিঁধল। এই রাগ কি আপনার, নাকি সামনে দাঁড়িয়ে থাকা নবনীর দেখা? সেটা সে নিজেও জানে না। যে মেয়েটাকে কাল সে অভিজাত্যের দোহাই দিয়ে ছুঁয়ে ফেলেছিল, আজ সে তার পরম ছোঁয়ায় বসে স্ত্রী। এই চরম সত্যটা হজম করা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। নবনীর কানে যেন কোনো শব্দই পৌঁছাচ্ছে না। এই মানুষটার মুখোমুখি হওয়া মানে তার কাঁচা ঘরে কাঁচা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়া। দিব্যা ম্যাডামের সাথে আরও কিছুক্ষণ কথা বলে দিয়ার সাথে ওষুধ লাগানো, তারপর বেরিয়ে যেতে নিলেও ও গভীর কণ্ঠে নির্দিষ্ট দিল, আসিম ম্যাডামকে নিয়ে এসো। নবনী যেন বেরটের মতো নিজের ভারী শরীরটা টেনে নিয়ে গাড়িতে এগিয়ে বসলো। অসীম ড্রাইভিং সিটে আর দিব্যা তার পাশের সিটে। দিয়াকে পেছনের সিটে নবনীর পাশে বসিয়ে দেওয়া হয়েছে। ছোট দিয়া এখন একদম স্বাভাবিক। নবনী কেবল জানালার বাইরে চেয়ে রইল। গাড়ির ভেতরের থমথমে নীরবতা ভাঙল দিয়ার চঞ্চলতায়। আচমকাই সে নবনীর হাতটায় ধরে সজড়ে একটা ঝুঁকুনি দিল। ভাবনায় বোধ হয়ে থাকা নবনী চমকে উঠল। নিজেকে সামনে নিয়ে ঠোঁটের কোণে এক চিত্র হাসি ফুটিয়ে তুলল। দিয়া বড় বড় চোখ করে নবনীর দিকে তাকিয়ে বলল, তুমি কি সাইড হয়ে গেছো? আমি তোমাকে বকছি বলে কি তোমার রাগ হয়েছে? দেখো পাপ্পা বলে বড়রা তো ভালোর জন্যই বকে, তাই শার্ট হতে নেই, সব তড়িঘড়ি ভুলে যেতে হয়। আমি নিজেও তো তোমার ওপর খুব ঋণী ছিল, কিন্তু দেখো আমি কেমন সব ভুলে গেছি। নবনী দিয়াকে টেনে নিজের কোলে তুলে নিল, তাই দুই গালে চুমু খেলো। তারপর দিয়ার সেই চট পাওয়ার হাতের তালুতে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমি একটু রেগে নেই সোনা। আমি শুধু খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার ছোট মাটা বুঝে আমার সাথে সারা জীবনের মতো আড়ি করে দিল। এখন আমি একা একা কি করব? কিন্তু তুমি বড় হলে। কি রে? দিয়া খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, ইস তুমি কত ভীতু। দিয়া একদম বেভৎ গলায় বুঝলো। আর দাদু বলল, আমি বুড়ি। এবার বলল, বড় আগে নাকি বুড়ি? আচ্ছা তোমার চোখ কি হয়েছে? নবনী তাড়িঘড়ি করে হাতের উল্টা পিঠে চোখ মুছে ফেলল। ধারা গলায় সামলে নিয়ে বলল, আসলে চোখে কিছু একটা পড়েছে সোনা, তাই ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। দিয়া মাথা নেড়ে বলল, কিন্তু আমি তো সব দেখতে পাই। আমার চোখ খুব পাওয়ারফুল। আমি কিন্তু আমার চোখ কাউকে দেব না। দিয়ার ঘরে পা রাখতে নবনী বুঝতে পারল তাকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটি আসলে অন্য কোনো ঘর। এটাই মূলত অবনী আর দিব্যার ঘর। দিব্যাকে দেখে কিছুটা অপদস্থ মনে হলো। সে নিজের গায়ে থাকা কোটটা খুলে রেখে দিয়াকে দু হাতে উঁচু করে তুলল, খাটের উপর দাঁড় করিয়ে দিল। মেয়ের মাথা থেকে হেয়ার ব্যান্ডেল আর কিউপাগুলো খুলে নিয়ে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল সে। নবনী দরজার কাছে ঠায় দাঁড়িয়ে রইল। এই ঘরে তার
তে আসা উচিত কিংবা তা নিয়ে সে দ্বিধাগ্রস্ত। ঠিক তখনই দিয়া ছোট হাতের ইশারায় তাকে কাছে ডাকলো। নবনী হাসি মুখে মেয়ের সামনে গিয়ে দাঁড়ালো। কি হয়েছে মাম্মা, কিছু বলবে? দিয়া তার ছোট হাতের তালুতে নবনীর বাম গাল রেখে গভীর কোনো ভাবনায় নিমগ্ন হলো। সেই দৃশ্য দেখে নবনীর ঠোঁটে হাসি ফুটে উঠল। তার মনে পড়ে গেল পুরনো দিনগুলোর কথা। অবনী আর নবনী ছিল পিঠাপিঠি বোন, কিন্তু নিয়তি তাদের খুব একটা কাছাকাছি থাকতে দেয়নি। নবনীর পরেই ছোট বোন নৌশির জন্ম হলো। দুজনকে একসাথে সামলানো মায়ের জন্য দুঃখসাধ্য হয়ে পড়েছিল। অবনী তখন কিছুটা বড় মায়ের কাছে সাহায্য করতে পারে, তাই তাকে রেখে নবনীকে পাঠিয়ে দেওয়া হয়েছিল নানা বাড়িতে। সেখানে নানা নানি স্নেহ বড় হয়েছে সে। আশ্চর্যের বিশেষ হলো দিয়াকে দেখলেই নবনীর বাবা বারবার অবনীর প্রতিচ্ছবি চোখ পড়েছে। বুকের ভেতরটা তীব্র যন্ত্রণা মুচড়ে উঠল। একটা কি কেবলই রক্তর টান, নাকি মৃত্যু বোনের প্রতি জন্মিয়ে রাখা এক রাস অবন্ত ভালোবাসা? তা নবনীর জানানো না, তবে বোনকে যে সে কতটা ভালোবাসত তা আজ তার অনুপস্থিত হাড় ভাঙা যন্ত্রণায় টের পাচ্ছে সে। দিব্যা কয়েক পা এগিয়ে এসে মাঝপথে থমকে দাঁড়ালো। দুজনের মাঝখানে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতা ভেঙে দিয়া তার আধে আধে কণ্ঠে আদর করে বসলো। তুমি কি আমাকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবে? তাহলে আমার খুব ভালো লাগবে। নবনী ধীর স্থিরভাবে মাথা নাড়ালো, সায় দিল। কিন্তু দিব্যা কিছুটা এগিয়ে এসে ধারা দেওয়ার স্বরে বলল, আমি তো দিচ্ছি মা। আমি দিলে সমস্যা কোথায়? নবনী এবার মাথা তুলে সরাসরি দিব্যার পানে চাইল। দিব্যাও স্থির দৃষ্টিতে চেয়েছিল। দ্বিধায় মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। নবনী চাট করে চোখ সরিয়ে নিল। লোকটা চোখ অদ্ভুত রকম সুন্দর। পরক্ষণেই নিজের ওপর বিরক্ত হলো সে। এই পরিস্থিতিতে চোখের সৌন্দর্য বিচার করাটা তার কাছে অর্থহীন মনে হলো। কিন্তু মূল সমস্যাটা অন্য জায়গায়। দিব্যার আচরণের দ্বিমুখী ভাবটা নবনী ধরতে পারছে না। মেয়ের বিশুদ্ধতার জন্যই যদি এই বিয়ে, তবে মেয়ে আগলে রাখার সুযোগ থেকে তাকে কোনো বঞ্চিত করা হয়েছে। নবনী এবার সহজ চঞ্চল করে বলে ফেলল, আমি দিয়াকে চেঞ্জ করিয়ে দিই, সমস্যা কোথায়? তাছাড়া আপনি তো কাল রাতেই বললেন যে মেয়ের জন্যই এই বিয়েটা করেছেন, তবে কেন বারবার আমাকে ওর কাছে আসতে বাধা দিচ্ছেন? কথাটা শুনে দিব্যার মেজাজ হঠাৎ চড়ে গেল। তার মনে পড়ে গেল এই মেয়েটি বিয়ে করবে না বলে বিয়ের আগে বাড়ি থেকে চলে গিয়েছিল। বিয়ের আগে অবনী জীবিত থেকেও নবনী কোনোদিন তাদের বাড়িতে পা রাখেনি। কেবল দিব্যাকে পেছনে ছিল না বলে। এই দ্রুত সত্যটা দিব্যা একবার আড়ালে শুনে ফেলেছিল। সে চায় না তার মাহিহীন মেয়ের দায়িত্ব এনে করে ওপর জোরে কার চাপিয়ে দিতে, যার মনে এই পরিবারের প্রতি কোনো টান নেই। গত 2 বছর সে একই দিকে সামলাচ্ছে, আগামী দিনগুলোও সে একই পাবে।
সে নিজের গর্বজ্য ধরে রেখে সংক্ষেপে উত্তর দিল, ঠিক আছে, ওকে তৈরি করে দাও জলদি। অনেক বেলা হয়ে গেছে, ওর নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। নবনীর বুকের ভেতর থেকে একটা অস্থিরত্ব দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দিয়া বাবার অনুমতি পেয়ে খিলখিল করে হেসে উঠল। মেয়ের সেই অনাবিল হাসিতে দিব্যার গভীর মুখের ও চিত্ত সিগুন হাসি ফুটে উঠল। নবনী দিয়ার পোশাক বদলে দিতেই চঞ্চল মেয়েটা ঘর থেকে নেমে নামার ইশারা করল। মেঝেতে পা রাখা মাত্রই দিয়া দরজার দিকে এক দৌড় লাগলো। নবনী আকর থেকে উঠে বলল, দিয়া, সাবধানে, এভাবে ছুটছ কেন? পড়ে গেলে ব্যথা পাবে তো সোনা। দিয়াকে ধরার জন্য নবনী যেই না পা বাড়ালো, অমনি এক জোরালো টানে সে থমকে গেল। নিজের বাঁ হাতের কজিতে এক শক্ত হাতের স্পর্শ অনুভব করল সে। বিস্ময়ে অনুভব হয়ে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল দিব্যা তার হাত ধরে রেখেছে। মুহূর্তের জন্যই নবনীর মানকিস্ত যেন আশার হয়ে গেল। পরক্ষণে দিব্যা হাতটা ছেড়ে দিয়ে এক অদ্ভুত শীতল চোখ তার দিকে তাকালো। দিব্যার কণ্ঠ ঝরে পড়ল কঠিন্য দোগা, নবনী, দিয়া আমার মেয়ে, আমি এতদিন ওকে একা সামলাতে পেরেছি, বাকি দিনগুলো পাবো। তোর জেদ করে ও দৌড়িত্ব নেওয়ার কোনো উপার্জন নেই। তুমি এই বাড়ির বড় বউ, কেবল সেই দায়িত্বটাই পালন করো। শাশুড়ির সাথে রান্নাঘরে সময় দাও, অসুস্থ শ্বশুরের সেবা করো, আর 10টা সাধারণ মেয়ের মতো নিজের ইচ্ছামতো জীবনযাপন করো। আমি তোমাকে কোনো দিন অসম্মান করব না। স্বামী হিসেবে তোমার বৈশ্বিক সব দায়িত্ব পালন করব। কিন্তু আমার মেয়ের ব্যাপারে তোমার কোনো মাথা ব্যথার দরকার নেই। একটু থেমে দিব্যা আবারও তীক্ষ্ণস্বরে বলল, আর তুমি একজন শিক্ষিত বুঝাদার মেয়ে হয়েও কেন এমন নস্তন্যর মতো কথা বলতো? আমার ভাগ্যগম নয়। নবনী ফলাফল করে চেয়ে রইল। দিব্যার প্রতিটি শব্দ যেন বুকের মধ্যে তার আত্মসম্মানের আঘাত করল। কি বলছো? লোকটা কেন বলছে? হুট করে সব কিছু উলটপালট হয়ে গেল নবনীর কাছে। অভিমানে আর আপনে তার চোখ দুটো ছলছল করে উঠল। বুকের ফেটে কান্না আসতে চাইল। সে কোনো মতে নিজেকে সামলে নিল। শুধু দিব্যার শেষ কথাটা রোষ ধরে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, আমি আমি নস্তদত্তর মতো ব্যবহার করছি? দিব্যা তখন বিছানায় আগোছালো হয়ে পড়ে থাকা দিয়ার স্কুল ড্রেসগুলো তুলে নিচ্ছিল। নবনীর কাঁপা কাঁপা কণ্ঠের প্রশ্নের পিঠে সে ফিরে না তাকাতেই নির্বিকার ভাঙিতে বলল, তুমি এটা অবুঝ বাচ্চার সামনে কী ধরনের কথা বলছিলে? সেটা কি একবারও ভেবে দেখেছো? কাল রাতে আমি তোমাকে যা যা বলেছি সেগুলো কি দিয়ার কানে যাওয়ার মতো কথা? নবনী ভোরের তপ্ত প্রতিবাদ মুহূর্তে যেন তুষারের মতো জমে গেল। সে আসলে এত কিছু ভাবেনি। দিয়ার প্রতি মায়ের টানে কথাগুলো বলে ফলাফল তার শুধু প্রবাসী ভাব নিয়ে চিন্তা করার অবকাশ পায়নি সে। তবে এইটুকু সে পরিষ্কার বুঝল যে দিব্যা তালুকদার অন্তত চাপা স্বভাবের এক
অসম্ভব অহংকারী একজন মানুষ। কাল রাতে লোকটার ভদ্র ব্যবহারে যতটুকু মুগ্ধতা জেগেছিল আজ তার দ্বিগুণ তিক্ততা নবনীকে গ্লাস করলো। সে মাথা নিচু করে খুব ধীরে বলল, দুঃখিত, আমি না ভেবেই কথাগুলো বলে ফেলেছি। তবে আমি কিছু বলিনি। আপনি এই বিষয়ে কোনো জ্ঞান করছেন জানি না, কিন্তু আমি দিয়ার জন্য এই বিষয়টা করতে রাজি হয়েছি। তাই আপনি চাইলে ওর থেকে আপনাকে দূরে সরিয়ে রাখতে পারেন না। দিব্যা এবার সামান্য হাসলো। সেই হাসিতে ছিল কেবল তীব্র তাচ্ছিল্য। নবনী বুঝতে পারল না এই কথার মধ্যে হাসির মতো কী ছিল। দিব্যার মনে হলো এই মেয়েটা অবনীর বোন হলেও স্বভাবের দুজনেই দুই রোমের বাসিন্দা। সে আর তর্ক জড়াতে চাইল না। দিয়ার কাপড়গুলো নিয়ে অশ্বিনীর দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। ও হ্যালো, তোমার লাগেজ নিয়ে আজই এই ঘরে চলে এসো। কাল মা চেয়েছিলেন আমরা আলাদা ঘরে থাকি, কিন্তু দিয়াকে ছাড়া আমার থাকার অভ্যাস নেই বলে আমি রাতে চলে এসেছিলাম। তাছাড়া তুমি সারা রাত দরজা খোলা রাখো। ঘুমিয়েছিলে কেন? নবনীর কাছে এতক্ষণে পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। লোকটা কতখানি ধূর্ত আর হিসাবি। সবার সামনে সবটা কিভাবে সামলে নিল। আবার সকালে সবার ওঠার আগের ঘরে ফিরে গেছে, যাতে কেউ কোনো সন্দেহ করতে না পারে। আড়ালে সবটুকু দ্রুততর বজায় রেখেও লোকটা বাইরের জগতের কাছে নিখুঁত অভিনয়ের চাদর বিছিয়ে রেখেছে। নবনী শুকনো গলায় বলল, আমি কখনো ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। আপনি নিয়ে আসবেন সব। দিব্যা আর কিছু বলার প্রয়োজন বোধ করল না। টান পায়ে ওয়াশরুমে ঢুকে গেল। নবনীও একরাশ গুমোট অনুভূতি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। পথে মধ্যম নবনী দেখল দুটো ছোট ছেলে ভাবে ঝগড়া করছে। তাদের মাঝখানে দাঁড়িয়ে ছোট দিয়া আপনা চেষ্টা করেছে ঝড় থামাতে। দৃশ্যটা দেখে নবনী দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দুই পক্ষে আলাদা করে দিল। জিজ্ঞাসা করলো, কি করেছো তোমরা? এভাবে ঝগড়া করছো কেন? নবনী খেয়াল করলো বাচ্চা দুটো হুবহু একই রকম দেখতে। নিশ্চয় যমজ। তাদের কি দিয়ার কাছাকাছি হবে? তবে এই বাড়িতে দিয়া ছাড়া আর বাচ্চা আছে সেটা নবনীর জানা ছিল না। সঠিক তখনই ওদিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো মৌমিতা। তাদের কাছে এসে দাঁড়িয়ে গভীর মুখে প্রশ্ন করলো, তোমরা দুজন কি আবার ঝগড়া শুরু করেছো? আজকের ঝগড়াটা কি নিয়ে শুনি। ইভান কান্না ভেজা গলায় অভিযোগের সুরে বলল, দেখো না মামুনি, সব দোষ এই ইহানের। ও আমাকে আগে মেরেছে। তোমার বিশ্বাস না হয় দিয়াকে জিজ্ঞাসা করে দেখো। ও পাশে দাঁড়িয়ে থাকা দিয়ার সাথে সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ ছোট চাচি, ইভান একদম ঠিক বলেছে। ইহান কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। দিয়া যে ইভানের পক্ষে নেবে সেটা তার কাছে নতুন কিছু নয়। এই বাড়িতে দিয়া আর ইভান সবসময় এক দলে থাকে। যদিও ইভান জানে সে এই আগে হাত তুলেছে, তবু নিজের দোষ ঢাকতে সে নিহিত মুখ করে বলল, দিয়া মিথ্যা বলেছে মামনি। তুমি তো জানো ওরা দুজন ফ্রেন্ড, তাই মেলামেশে আমাকে ফাঁসাতে চাইছে। মৌমিতা এবার ধমকে উঠল, একদম মিথ্যা বলবে না ইহান। তোমাকে কতবার বারণ করেছি বড় ভাইয়ের গায়ে হাত তুলবে না, তবুও মিথ্যে। তুমি ওকে মেরেছ।
ইভান তারক করে উত্তর দিল, মাত্র 5 মিনিটের বড়। আমি ওসব মানি না। ছেলের যুক্তির কাছে মৌনিতা হার মেনে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। মৌনিতাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইহান বেগে ওখান থেকে পালিয়ে গেল। মৌনিতা চেঁচিয়ে বলল, এইবার ধরতে পারি তারপর মজা বোঝাবো। দোমশায় কোথাওকার বাচ্চাদের এই খুনসুটি দেখে নীরবে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মৌনিতা অসহায় মুখে বলল, তুমি হাসছো নবনী? এই ছেলেটা যে কি পরিমাণ দুষ্টু হয়েছে বলে বোঝাতে পারবো না। ওদের দুজনকে সামলাতে গিয়ে আমার পাগল হওয়ার উপক্রম। নবনী বলল, বাচ্চারা তো একটু দুষ্টুমি করবেই, কিন্তু আমি ওদের আগে দেখিনি। কেন? মৌনিতা মৃদু হেসে উত্তর দিল, আসলে তুমি তো কাল অনেক রাতে এলে, ওরা ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আর আজ সকালে তুমি ওঠার আগেই ওরা স্কুলে চলে গিয়েছিল। ওরা যমজ, ইহান আর ইভান, দিয়ার থেকে 1 বছরের বড়। ভালো কথা নবীন, চলো নিচে চলো, সবার খাওয়ার সময় হয়ে গেছে। নবীন মাথা নেড়ে সায় দিল, আমি নিশ্চয়ই যাচ্ছিলাম, চলুন। মনিতা একটু স্তব্ধ করে হেসে বলল, তুমি আমাকে তুমি করেই বলো। মনিতা ডাকলো, হবে। নবীন সহজভাবে মাথা নাড়ালো। আচ্ছা চলো। মনিতা দুপুরে রোদ জানালার কাজ ছুঁয়ে ড্রয়িং টেবিলের ওপর পড়েছে। আজ এই টেবিলের দৃশ্যটা অন্যদিকের চেয়েও আলাদা। সচরাচর দুপুরের বাড়ির পুরুষটা কেউ থাকে না, কিন্তু আজ অলক্ষ্যা বেগমের করা নির্দিষ্ট ছিল। নতুন বউয়ের হাতের প্রথম রান্না খেতে যেন সবাই উপস্থিত থাকে। নবনী নিজের হাতের ভুনা খিচুড়ি, মুচমুচে বেগুন ভাজি আর ডিম ভাজি করেছে। সেই সাথে অলক্ষ্যা আর মন্তিয়ার রান্না করা হাঁসের মাংসর ভুনা। দিব্যা এসে চেয়ারে বসেই অলক্ষ্যা বললেন, নবীনী, যাও মা, তোমার হাতের রান্না নিজের হাতে সবাইকে পরিবেশন করো। নবনী ধীর পায়ে এগিয়ে গেল, অষ্ট হাতে এগিয়ে এগিয়ে সবার পাতে খাবার তুলে দিল সে। দিব্যা আজ দিয়াকে নিজের পাশে চেয়ারে বসিয়ে নিয়েছে। সাধারণত দুপুরে অলক্ষ্যাই দিয়াকে খাইয়ে দেন, কিন্তু আজ বাড়িতে থাকায় দিব্যা নিজেই মেয়ের দায়িত্ব নিল। কালবার বেশ উসখুস করছে, তখন থেকে তার ভেতরে যেন কোনো অস্থির আগুয়াই গিরি ফুটেছে। কয়েকবার গলা পরিষ্কার করেও সে কথা বলতে পারল না। অবশেষে এক বুক সহ্য অঞ্চল করে সে হঠাৎ করে বলে ফেলল, খাবার আগে আমি সবাইকে একটা কথা বলতে চাই। কথাটা শোনা মাত্রই দিব্যাসহ বড়রা সবাই কলের বের দিকে তাকালো। কলবের কপাল বিন্দু বিন্দু ঘাম জমছে। নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। সবেমাত্র এসএসসি শেষ করে বিদ্যালয়ে পা রাখা এক তরুণের পক্ষে নিজের বিয়ের প্রস্তাব নিজেই তোলা মোটেও সহজ কাজ নয়। তবে ভালোবাসার মানুষের প্রতি টানটা তার সাহসের চেয়ে বড়। অনেক কথা সে আয়নের সামনে দাঁড়িয়ে মুখস্থ করেছিল, কিন্তু সামনে বাবা, চাচা আর ভাইকে দেখে সব যেন গোলমাল হয়ে গেল। তার চুপ করে থাকা দেখে কাব্বা তাড়া দিয়ে উঠল, কিরে পাস না মেয়ে, ঝটপট বলতো, তোর জন্য সবাই খাওয়া থামিয়ে বসে আছে। সামনে আমার প্রিয় খাবার রাখা বেশ অপেক্ষা, কিন্তু করতে পারবে না। পুরো টেবিল জুড়ে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো।
আলক্ষ্যা বেগম উৎসুক চোখে তাকিয়ে রইল ছোট ছেলের দিকে। কালকের অনেকটা কসরত করে প্রায় বিরক্ত উচ্চারণ করলো, আমি বিয়ে করতে চাই। কথাটা বলে সে লজ্জায় আর আষ্টত মাথা নিচু করে ফেলল। খাবারের টেবিলের প্রতিটি মানুষ তখন এক এক অপরের মুখের দিকে তাকাচ্ছে। কালকে যদি বলতো সে কাউকে খুন করে এসেছে, তবে হয়তো সবাই সেটা অনায়াসে বিশ্বাস করে নিত। কিন্তু তার মুখে বিয়ের কথা যেন এক অসম্ভব বিষয়। যে ছেলেটা কোনোদিন নিজের রুমটায় গুছিয়ে রাখেনি, সে আর সংসারে পাততে চায়। কালবের কথা শুনে খাবার টেবিলের যেন নিস্তব্ধতা নেমে এলো। তাকে আক্ষরিক অথই বার্যপাত বলা চলে। উপস্থিত সবাই যেন খুব আগ্রহ নিয়ে তার কথা শুনছিল। তা নয় কারণ কলারেবের এই কথার সবচেয়ে সন্তন্য সারা ছেলে। সারা দিন বন্ধুদের নিয়ে আড্ডা মারামারি আর মাঝে মধ্যেই বাড়িতে বিচির নিয়ে আসা, এই ছিল তার দৈনন্দিন রুটিন। তার মতো একজন দাবিত জ্ঞানহীন ছেলের মুখে এমন সিরিয়াস কথা কেউ কল্পনাও করেনি। কেউ কেউ হয়তো ভেবেছিল সে আবার কোনো নতুন ঝামেলা পাকিয়ে এসেছে, কিন্তু তার গভীর মুখের বাড়ায় দেখে এবার সবাই একটু নড়েচড়ে বসলো। নীরবতা ভাঙল কাব্যার বিস্ময় মাখা কণ্ঠে। কি বলি তুই? ভাই, তুই আসলে কি বলতে চাস? কলরেব নিচে স্বরে একটু ঝালালো গলায় বললাম তো বিয়ে করব। তুই কি দ্বিধার হয়ে গেলি? কাব্যা হতভম্ব হয়ে মাথা নাড়ালো। এই পরিস্থিতিতে কি বলা উচিত তার জানা নেই। টেবিলের একপাশে বসেছিলেন আরশাদ তালুকদার। কয়েকদিন আগের এক গাড়ি দুর্ঘটনায় তিনি মাথায় ও পায়ে গুরুতর চোট পেয়ে গেছে। তাই সাধারণত নিজের ঘরেই বিশ্রাম নেন। আজ নবনীর প্রথম রান্না বলে আলেখ্যা বেগম তাকে জোর করে ড্রয়িং টেবিলে নিয়ে এসেছেন। তিনি তার শ্রাব্য সুলভ গভীর কণ্ঠে ছেলের দিকে একরাশ বিপদ ছুটে দিল। তা হঠাৎ দুনিয়ার সব কাজ ছেড়ে বিয়ে করার শখ জাগল কেন? কারণটা আসল কলাবের জন্য অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো। সে তার সহপাঠী ইরাকে ভালোবাসে, কিন্তু ইরার বাবা মায়ের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাই আর পড়াশোনা করতে চান না তারা। এখন ইরার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছেন। কলাবের ইকরাকে হারাতে চায় না, তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও তাকে এই প্রস্তাবটা আজ তুলতেই হতো। সে অপরাধীর মতো মুখ করে আবারও বলল, পাপ্পা, আমি একটা মেয়েকে ভালোবাসি। ওর নাম ইকরা। ওরা আমার এক ক্লাসে পড়ি। ওর বাবা মা ওর বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। ইকরাকে পাওয়ার জন্য বিয়ে ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই। আরশাদ তালুকদার কণ্ঠ তখন বিস্ময়ের ধপ আবারও বাড়ল। তিনি একইভাবে প্রশ্ন করলেন, তা এখন তুমি কি চাও? আমাদের ঠিক কি করতে হবে শুনি। কালবের মনে হলো এই মুহূর্তের চেয়েও মাটির নিচে মিশে যাওয়া
ঢের ভালো। তবুও কাঁপা গলায় সে উত্তর দিল, আমি চাই তোমরা ওদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে ভীষণ ভালোবাসি। এতক্ষণে শান্ত থাকা রাশেদ তালুকদার যেন হঠাৎ আগে ফুলি সঙ্গের মতো জ্বলে উঠলেন। প্রচণ্ড এক ধমক দিয়ে তিনি বললেন, অসভ্য ছেলে, লজ্জা করছে না তোর? বাপ চাচার সামনে নিজের মুখ নির্লজ্জর মতো প্রেম ভালোবাসা, আবার বিয়ের কথা বলছিস? বিয়ে করবি তুই? আফতাব তালুকদার ভাইকে শান্ত করার চেষ্টা করে বলল, ভাইয়া তুমি অসুস্থ, শরীরটা খারাপ করবে, শান্ত হও। রাশেদ তালুকদার তখন রাগে কাঁপছেন। তিনি চেয়েছে বলবেন না, তুই ওকে জিজ্ঞাসা কর বিয়ে করবে ও, কত টাকা রোজগার করে, কি যোগ্যতা আছে ওর। নিজের কোনো বাপ ভাইয়ের ঘাড়ে বসে সারাদিন বাদরামি করে বেড়ায়, সে নাকি আবার বিয়ে করবে? বড় বড় কথা বলছে। শূন্যতম লজ্জা শরম কি নেই? পলাবের ঝাঁঝরে গলায় বলল, আমাদের বাড়িতে কি ভাতের এত অভাব পড়েছে যে আর একজন মানুষ এলে টানাটানি শুরু হবে? আমি কথা দিচ্ছি, বিয়ের পর আমিও কোম্পানিতে জয়েন করব। বড় ভাইদের সাথে থেকে কাজ শেখার চেষ্টা করব। আমি মন দিয়ে কাজ করব। আবার মুখে মুখে তর্ক করছিস? এতক্ষণে নিঃশব্দে পরিস্থিতি পক্ষে করা দিব্যা একবার মুখ খুলল, গভীর গলায় বলল, শান্ত হও আব্বু, আমরা এই বিষয়ে পরে সময় নিয়ে কথা বলবো। তুমি অসুস্থ, তুমি বরং খেয়ে নাও। আর কলাবের, তুই আর একটা কথাও বলিস না, চুপচাপ নিজের খাওয়া শেষ কর। রাশেদ তালুকদার রাগে ফুঁসছিলেন ঠিকই, কিন্তু বড় ছেলের কথা তিনি সহ্য অনুমান করল না। তাছাড়া খাবার টেবিলে, বিশেষ করে নতুন বউয়ের সামনে এমন বিশ্রমী পরিস্থিতি তৈরি হওয়াটা তার নিজেরও ভালো লাগছিল না। তিনি গুমরট মুখ চুপ করে গেলেন। আলক্ষ্মা বেগম এতক্ষণে আষ্টপিষ্ট একরাশ ভয় নিয়ে বসেছিলেন। এবার তিনি সবির্ম নিঃশ্বাস ফেললেন। আসলে কালবের বিয়েটা আগে তাকে জানিয়েছিল, কিন্তু তিনি ভেবেছিলেন রাশেদ অসুস্থ হলে সুযোগ বুঝিয়ে নিজের কথাটি বলবেন। ছেলেটা যে আজই এভাবে সবার সামনে রোমা ফাটিয়ে দেবে তা তিনি স্বপ্নেও ভাবেনি। রাশেদ অসুস্থ না থাকলে আজ হয়তো কাব্বলের হাড়গোড় আস্ত থাকত না। পরিবেশটা সামলে দিয়ে আলক্ষ্মা বেগম সবার উদ্দেশ্যে বলল, দিব্যা ঠিকই বলেছে, এই বিষয়ে এখন আর কোনো কথা নাই। সবাই খাওয়া শুরু করো। কালকের কেবল ওঠার উপক্রম করেছি। গলায় দলা পাকানো অভিমান নেই এক মুহূর্তে, তার খাওয়ার রুচি একদমই নেই। নবনী বিষয়টি লক্ষ্য করল। সে চট করে কলবের পাতে একটু টুকরো মাংস তুলে দিল। কলবের বিস্ময়ে চোখ তুলে তাকালো। নবনী তার দিকে তাকাতেই তীক্ষ্ণ হাসি দিয়ে বলল, ভাইয়া খায়ে অন্তত বলো তো কেমন হয়েছে? মাংস অবশ্য আমি রান্না করে নেই। নবনী যেভাবে সহজভাবে কথাটি বলল, তাতে কলব আর না
এখানে উঠতে পারল না। সে চুপচাপ মাথা নিচু করে আবার খাওয়া শুরু করলো। মৌমিতা পরিস্থিতি হালকা করতে উঠল। নবনী আজ চমৎকার খিচুড়ি রান্না করেছে। খিচুড়িটা খেয়ে অন্তর বলল, কেমন হয়েছে? নবনী খিচুড়ি রান্না করেছে এই একটি শব্দ দিব্যার কানে পৌঁছা মাত্রই তার শরীরের ভেতর এক অদ্ভুত বদুকি তাড়ন করে গেল। মুহূর্তে তার স্মৃতি ফিরে গেল কয়েক বছর আগে এক দুপুরে অবনীকে যখন এই বাড়িতে প্রথমবার রান্না করতে বলা হয়েছিল, সেও ঠিক এই ভুনা খিচুড়ি রান্না করেছিল। সাথে ছিল হাঁসের মাংস। দিব্যা টেবিলের ওপর রাখা খাবারগুলোর দিকে পলক তাকিয়ে রান্না আর সবকিছু এক অদ্ভুত কড়া দৃষ্টি হচ্ছে। আলেখ্যা বেগম মিনিটা খেয়াল করেছিল, তাই তিনি অভিনয় আর স্মৃতিকে সামনে জমাতে আজ নিজে থেকে হাঁসের মাংসটা রান্না করছিলেন। দিব্যার চোখ দুটো হঠাৎ জ্বলা করে উঠল। অবনীর সাথে কাটানো সেই প্রথম দিনগুলো স্মৃতি তার মানসিকের যেন ঝরা হয়ে বয়ে দিল। সুমতি এখন আর সুখ দেয় না, বরং বিষাক্ত কাঁটা হয়ে বিঁধতে থাকে বুকের পাঁজরে। নিজেকে সতর্ক করার প্রণয় চেষ্টা করলেও সে যন্ত্রণা ভাবে দিয়াকে খাইয়ে দিল, কিন্তু নিজের থালাটা আগের মতোই পড়ে রইল। দিয়ার খাবার শেষ হওয়া মাত্রই দিব্যা নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে নিজের খাবারের হাতটুকুও ছোঁয়নি। আলেখ্যা বেগম ছেলের এই অভিভাবকতা লক্ষ্য করে অকথ্য কণ্ঠস্বরে বললেন, কিরে দিব্যা, তুই তো কিছুই খেলি না। থালার হাতই লাগে নাই, উঠে পড়লি যে? নবনী সচকিত হয়ে দিব্যার দিকে তাকালো। দিব্যার মুখ প্রায় এখন পাথরের মতো, কঠোর দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ। সে শীতল কণ্ঠে জবাব দিল, আমার এখন খিদে নেই আম্মু, আমাকে এখনই অফিসে ফিরতে হবে। 3 মিনিটের সময় জরুরি মিটিং আছে। তুমি আসতে বলেছিলে বলে এসেছিলাম। আমি আছি। কথাটা শেষ করে দিব্যা এক মুহূর্তে অপেক্ষা না করে লম্বা পায়ে সিঁড়ি দিয়ে এগিয়ে গেল। দিব্যার প্রস্থান আলেখ্যা বেগম যেন পাথর হয়ে গেল। তিনি ভেবেছিল সুমতিরা দিব্যাকে আনন্দ দেবে, কিন্তু হিতে যে বিপরীত হবে তা তিনি ভাবেনি। নবনীর মনে হলো সে কিছু ভুল করেছে, কিন্তু আসলে সেটা কি তা বোঝায়। অপরাধবোধের কুঠেরে যেতে লাগলো সে। সেটা দেখে তিনি নিজেকে সামলে নিল। যজ্ঞপূর্বে একটু হাসল। বলেই নবনী এসে, এবার আমরা খেতে বসি। রাশেদ তালুকদার গভীর ডাক বললেন, নবনী, এদিকে একটু এসো তো মা। আলেখ্যা চোখের ইশারায় তাকে যেতে বলল। নবনী আশরাফ তালুকদারের কাছে গিয়ে দাঁড়ালো। তিনি তোলের শান্ত স্বরে বলল, এটা তোমার উপহার। উপহারটি দিয়ে তিনি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। নবনীর অবাক হয়ে ঘরে কাটানোর জন্য আফতার তালুকদার হাসি মুখে বলল, এটা আমাদের বাড়ির নিয়ম। নতুন বউয়ের হাতের প্রথম অন্ন খাওয়া, আর পর গোজজান্ডা তাকে দোয়া আর উপহার দেন। কই এবার আমার কাছে এসে তো। নবনী তো ভাবে এগিয়ে যেতেই তিনি একটি সুদর্শন বাক্য
তার হাতে তুলে দিলেন। নবনী মৃদু হেসে বলল, ধন্যবাদ আঙ্কেল। আক্তার তালুকদার নবনীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে প্রস্থান করলেন। কথাটা উৎসাহ সামলাতে না পেরে বলে উঠল, ভাবি, বাক্যগুলো খেয়াল না দেখি গিফট পেনো। আর আম্মু, ছোট মা, তোমরা কিছু দেবে না? মেজহা বেগম হেসে বললেন, দেব না মানে? অবশ্যই দেব। তিনি নবনীর হাত থেকে ব্যাগগুলো নিয়ে খুললেন। দেখা গেল আরশাদ তালুকদার দিয়েছেন একটি চমৎকার সোনার চেন এবং আক্তার তালুকদার দিয়েছেন একজোড়া কাজ করা সোনার দুল। মজহা বেগম নিজেও একটি আংটি নবনীকে পরিয়ে দিলেন। আর অলেখা বেগম অবনীর হাতে দিয়ে সোনার দুটি রুলে কাব্য খাওয়া শেষ করে উঠে টেবিলের ওপর একটি ছোট ব্যাগ রাখল। সে বেশ মার্জিত স্বরে বলল, সম্পর্কে আমি তোমার ছোট হলেও বড় ভাইয়ের সম্মানে আমি আর মৌনিতা মিলে এক ছোট উপহারটুকু তোমার জন্য এনেছি। আগ্রহ করলে খুশি হবে। আসলে বিষয়টা তো হঠাৎ করেই হলো, নয়তো আমারও কয়েক আয়োজনের ইচ্ছা ছিল। নবনী খুলে দেখে ভেতরে একটা ঝকঝকে আংটি। ঠিক তখনই কলবর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে কুৎসিত কণ্ঠে বলল, সরি ভাবি, আমি কিছুতেই দিতে পারলাম না। আসলে আমি তো বেকার। আমি গিফটটা আপাতত বাকি রইলাম। নিজের টাকায় যেদিন রোজগার করব সেই দিন দেব। তবে গিফট দেইনি বলে ভাইয়ের ওপর ভালোবাসা কিন্তু কমিয়ে দিও না। মাংসটা কিন্তু সবসময় এভাবেই নিজের দায়িত্ব পাতে তুলে দেবে। আর তোমার খিচুড়ি রান্না এই কথাই দারুণ হয়েছে। নবনী তীক্ষ্ণ হেসে মাথা নাড়াল। কাব্যা এই সুযোগে একটু টিপ্পনি কাটাল। হ্যাঁ রে, ভাই তো আমার বড় হয়ে গেছে, বিয়ে করবে বলে কথা। এখন তো কামাই তাকে করতেই হবে। তলে তলে তুই এত দূরে চলে গেছিস ভাই, তোর সাহস দেখে আমি রীতিবম্ম হতভম্ব। কাল্লার বিরক্ত হয়ে বলল, চুপ কর তো তুই। কাব্যার আট হাসিতে ড্রয়িং রুমের গুমোট ভাবটা কেটে গেল। কথাটা আর মিনিতেও হাসি যোগ দিল। সবার হাসাহাসি দেখে কলব দারুণ লজ্জা পেল। আর এক মুহূর্তে না দাঁড়িয়ে দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। নবনী অবাক হয়ে দৃশ্যটা দেখেছিল। এই তালুকদার পরিবার একমাত্রই আলাদা। এই মানুষগুলোর আন্তরিকতা আর স্নেহ নবনীকে এক মুহূর্তের জন্য ভুলিয়ে দিল যে সে এই বাড়িতে কোনো এক শূন্যস্থান পূরণ করতে এসেছে। তার মনে হলো মানুষগুলো সত্যিই অসাধারণ। চলবে অনেক সুন্দর একটি গল্প। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।